নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা চলেছি আগ্রা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ফতেপুর সিক্রিতে। ফতেপুর যে শুধুমাত্র সম্রাট আকবরের গুজরাট জয়ের প্রতীক ছিল তা কিন্তু নয়। সিক্রির সেলিম চিশতির দরগায় মানত করেই সম্রাট আকবর তার একমাত্র পুত্র জাহাঙ্গীরকে লাভ করেছিলেন। চলুন আজ আমরা ঘুরে দেখি সম্রাট আকবরের স্বপ্নের নগরী ফতেপুর সিক্রি। গাড়ি থেকে নেমে চললাম এখন ফতেপুর সিক্রির রাস্তায়। কিছুটা আপনাকে হেঁটেই যেতে হবে পার্কিং স্পেস থেকে। টিকিট কাউন্টারের কাছেই এই ব্যাটারি চালিত গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। এই গাড়িগুলো করেই ফতেপুর এবং সিক্রির অন্যতম দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা যায়। যেহেতু টিকিট কাউন্টার থেকে এই দর্শনীয় স্থানগুলোর দূরত্ব অনেকটাই বেশি, তাই গাড়ি নিয়ে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। সমগ্র জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এবং চারদিকের ধ্বংসাবশেষ দেখে বুঝতেই পাচ্ছেন এই পুরো জায়গাটিকে একটা টাউনশিপের চেহারা সেই সময় দেওয়া হয়েছিল এবং সেই টাউনশিপে ঢোকার মুখে ছিল এই রকম বৃহদাকার কিছু গেট। সম্রাট আকবর বহুদিন তার স্ত্রীদের নিয়ে এই ফতেপুর সিক্রিতে থাকতেন। পরে এখানে জলের কষ্ট দেখা দেওয়ার দরুন সমগ্র শাসন ব্যবস্থাটাই আগ্রা ফোর্টে স্থানান্তরিত হয়। আমরা এখন ঢুকছি সিক্রিতে। প্রায় 12 একর জায়গা জুড়ে এই ফতেপুর সিক্রি তৈরি করতে সম্রাট আকবরের সময় লেগেছিল প্রায় 12 বছর। প্রবেশ করলে প্রথমেই যে জায়গাটি আপনার নজর কাটবে তা হলো দিওয়ানি আম। এখানে বসেই সম্রাট আকবর প্রজাদের অভাব এবং অভিযোগ শুনতেন। এটি ছিল সম্রাটের বসার জায়গা। সম্রাট আকবরের সময় অন্যায় শাস্তি ছিল মৃত্যুদণ্ড। অনেক সময় অন্যায়কারীকে হাতির পায়ের তলায় পিষে মেরে ফেলাও হতো। দিওয়ানি আমের সঙ্গে যেটি একসাথে উচ্চারিত হয় তা হলো দিওয়ানি খাস। দিওয়ানি খাসের সামনেই যে জায়গাটি দেখছেন সেখানে হতো তোলাদান। মাসে একবার সম্রাট আকবর তার নিজের ওজনের সমান ধনরত্ন গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। বাইরের থেকে দোতলা মনে হলেও এই ঘরটি কিন্তু আসলে একতলা। এটি হলো দিওয়ানি খাস। সম্রাট আকবর এখানে দেশ বিদেশের রাজাদের সাথে মিটিং সারতেন। দিওয়ানি খাসের ভেতরের কারুকার্য অপূর্ব এবং প্রত্যেকটি ভাস্কর্যের মধ্যেই সর্বধর্ম সমন্বয়ের ছাপ সুস্পষ্ট। সম্রাট আকবর নিজেও একটি ধর্ম প্রবর্তন করেছিলেন যার নাম ছিল দিন-ই-ইলাহি। গরমের হাত থেকে বাঁচার জন্যই মূলত এই পঞ্চমহলটি তৈরি করা হয়েছিল, যার নিচে রয়েছে 84টি পিলার, তার উপরে 56টি, তার উপরে 20টি, 8টি এবং 4টি। এখান থেকেই আকবরের পত্নী যোধাবাই করবাচথের চাঁদ দেখতেন। নিচে যে নিচু ছাদযুক্ত বিল্ডিংটিকে দেখতে পাচ্ছেন, এখানেই আকবরের নবরত্ন সভার অন্যতম ফৈজি সাহেবের স্কুল চলত। পরে সেই স্কুলটিকে ফতেপুরে স্থানান্তরিত করা হয়। অনুপ তালাব, আসলে এটি সম্রাট আকবরের সুইমিং পুল ছিল। তখনকার দিনে এটি গোলাপ জলে পরিপূর্ণ থাকত। জলাশয়ের মাঝের এই জায়গাটিতেই সম্রাট আকবরের নবরত্ন সভার অন্যতম রত্ন মিয়া তানসেন সুর সাধনা করতেন। তার দীপক রাগে জ্বলে উঠত আগুন, মেঘমল্লারে নামত বৃষ্টি। তার সেই সুরের মূর্ছনা জলাশয়ের জলে প্রতিধ্বনিত হয়ে সারা ফতেপুর সিক্রিতে ছড়িয়ে পড়ত। এই জায়গাটিকে 4 চমনও বলা হয়, অর্থাৎ মাঝের এই জায়গাটিতে পৌঁছানোর জন্য
চারদিক থেকে 4টি সেতু তৈরি করা হয়েছিল। সম্রাট আকবরের মুসলিম পত্নী রোকেয়া বেগমের শীষমহল ছিল এটি। এর ভেতরে রং বেরঙের কাঁচ এবং নানা মূল্যবান পাথর লাগানো থাকত। অনুপ তালাবের ঠিক সামনেই রয়েছে খোয়াবগাঁ। এটি মূলত সম্রাট আকবরের ডাইনিং রুম এবং শোয়ার ঘর। এই পুরো জায়গাটা জুড়ে যে নিচু ছাদের আধিক্য আপনারা লক্ষ্য করছেন, এই সমগ্রটাই কিন্তু বাস্তু অনুসারেই বানানো হয়েছে। এই উঁচু জায়গাটিই ছিল সম্রাট আকবরের বিছানা এবং এই উঁচু জায়গাটিতে ওঠার জন্য চন্দন কাঠের সিঁড়ি ব্যবহার করা হতো। ঘরে প্রবেশ করার জন্য 3 জন রানীর 3টি আলাদা আলাদা প্রবেশপথ ছিল। সিকরি চিস্তি দরগায় মানত করেই সম্রাট আকবর তার একমাত্র পুত্র জাহাঙ্গীরকে পেয়েছিলেন এবং তারপরেই এই সমগ্র জায়গাটিকে জুড়ে সম্রাট এই সুন্দর শহরটি গড়ে তুলেছিলেন। এটি ছিল ঘোড়াশাল এবং তার পাশেই রয়েছে রান্নাঘর। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম যোধাবাইয়ের মহলে। যোধাবাই আকবরের হিন্দু পত্নী ছিলেন। রাজস্থানের মেয়ে হওয়ার দরুন যোধাবাইয়ের এই মহলটিতে রাজস্থানী কারুকার্যের ছাপ পাওয়া যায়। রাজস্থানের প্যালেসগুলোর মতোই যোধাবাই প্যালেসের সামনের দিকে 2টি ঝুল বারান্দা রয়েছে, যেখানে বসে মহলের মেয়েরা বাইরের দৃশ্য উপভোগ করতে পারত। চলুন আমরা মহলের ভেতরে প্রবেশ করি। যোধাবাই প্যালেসের প্রত্যেকটি কারুকার্যের মধ্যেই হাতি, ত্রিশূল, শাঁখ এগুলোর চিহ্ন পাওয়া যায়, যা হিন্দু সংস্কৃতির ধারাকে বহন করে নিয়ে চলেছে। এই মহলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হল এই হিন্দু মন্দিরটি। রাজস্থানের রাজকন্যা যোধাবাইকে বিবাহের সময় আকবর প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন রাজকন্যা নিজের ধর্ম পরিবর্তন করবেন না এবং মহলের মধ্যে পূজা অর্চনার জন্য তাকে একটি মন্দির তৈরি করে দিতে হবে। সম্রাট আকবর তার প্রতিশ্রুতি রেখেছিলেন। তার ফলস্বরূপ এই মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি। আমার চারপাশে যা যা জিনিস দেখতে পাচ্ছি এই পুরোটাই যোধাবাইয়ের জায়গা। পেছনের এটা যোধাবাইয়ের মন্দির। এই যে রুমটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে উইন্টার সিজনে উনি এখানে থাকতেন। ওনার এখানকার ফ্লোরিং ওরভাবেই বানানো, এটার রুফও সেভাবে বানানো যাতে ঠান্ডা না লাগে। আর ঠিক তার অপোজিটেই এই যেটা আছে, এটা হলো সামার সিজনের জন্য। দেখতে একই রকম, কিন্তু সামার সিজনের জন্য যেটা বানানো তাতে ঠান্ডা থাকবে, যেটা উইন্টার সিজনে সেটা গরম। এভাবেই পুরো জিনিসটা বানানো হয়েছিল। এটি ছিল যোধাবাইয়ের তুলসী মঞ্চ। আমরা এতক্ষণ দেখলাম আকবর বাদশার থাকার জায়গা, রানী যোধাবাইয়ের থাকার জায়গা সিকরি। এরপর যাব এশিয়ার সবথেকে হাইয়েস্ট গেট বুলন্দ দরবারে। সিকরি থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ফতেপুরে। ফতে অর্থাৎ জয়। গুজরাট জয়ের পর সম্রাট আকবর এই ফতেপুর তৈরি করেছিলেন।
এবং জয়ের প্রতীক হিসেবে বানিয়েছিলেন তখনকার দিনে বিশ্বের সবচেয়ে উঁচু দরজা বুলন্দ দরওয়াজা। আমরা ঢুকছি ফতেপুরের হোলি প্লেসে। ফুটপাতের ওপরে এই বুলন্দ দরওয়াজার মোট উচ্চতা 176 ফুট। এই পুরো জায়গাটিকে ফতেপুর সিক্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে ধরা হয় এবং এটিকে বলা হয় দরগা কমপ্লেক্স। এর ভেতরে আছে বাবা সেলিম চিশতির সেই দরগা। পুত্র হওয়ার পর সম্রাট আকবর খুশিতে এই পুরো জায়গাটিকে একটি টাউনশিপের রূপ দিয়েছিলেন, যা আমরা ফতেপুর সিক্রি নামে চিনি। এরপর সম্রাট আকবর গুজরাট বিজয় করেন এবং গুজরাট বিজয়ের স্মরণে 1573 সালে নির্মাণ করেছিলেন বুলন্দ দরওয়াজা। এটিই ছিল ফতেপুর সিক্রিতে জামা মসজিদের প্রধান প্রবেশপথ। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাদা পাথরের তৈরি এই ইমারত, যা হলো বাবা সেলিম চিশতির দরগা। দরগার ভেতরের কারুকার্য অপূর্ব। কথিত আছে এই দরগায় কোনো প্রার্থনা করলে তা বিফলে যায় না। সেলিম চিশতির কবর আছে এই দরগায়। এই কমপ্লেক্সেই রয়েছে এক বিশাল বড় গ্রেভইয়ার্ড, যেখানে চিশতি সাহেবের পরিবারের পুরুষ এবং মহিলাদের সমাধিস্থ করা হয়েছে। ফতেপুর সিক্রি ঘুরে দেখতে প্রায় ঘন্টা 4 সময় লাগবে। যে ব্যাটারি চালিত গাড়িতে আমরা গেছিলাম সেই গাড়িতেই আমরা আবার টিকিট কাউন্টারের কাছে ফিরে এলাম। টিকিট কাউন্টারের কাছেই কিছু সুভেনির শপ আছে। এখান থেকে আপনারা শ্বেত পাথরের নানান জিনিসপত্র কিনে দেখতে পারেন, তবে কেনার আগে বার্গেনিং করে নেবেন। সকালবেলায় ঘুরলেন তাজমহল, ফোর্ট, আর রাত্রেবেলায় কি করবেন? আছেই তো সদর বাজার। রাত্রেবেলায় আমাদের মতন ট্যুরিস্টদের একটা টাইম স্পেন্ড করার খুব ভালো জায়গা। টুকটাক খাবার দাবার, ফাস্টফুড, চা, কফি, চাট গলি, সব কিছু মিলে 2-2.5 ঘন্টা সুন্দর কেটে যাবে। আজ আমরা সেই সদর বাজারেই প্রথমে শুরু করলাম ছোটবাবুর একটা আইসক্রিম দিয়ে। এখানকার বিখ্যাত হলো আগ্রার তৈরি পিঠা, ডালমুট আর চামড়ার জুতো, ব্যাগ, এই সমস্ত জিনিসগুলো। ঢুকছি এখন সদর বাজারের চাটওয়ালি গলিতে। আগ্রা চাট হাউসের আলু টিক্কি 70 টাকা প্লেট। ঘোরাঘুরি শেষ করে আমরা ফিরে চলেছি হোটেলে। আমাদের লখনৌ আগ্রা ট্যুর এই পর্বেই শেষ হলো। তবে ভিডিওটি শেষ করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য। আবার ফিরবো নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।